তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে এই অধ্যায়ের শেষ পার্টে আছি। সেক্ষেত্রে আমরা আলোচনা করব কৃত্রিম উপগ্রহ কিভাবে তার কক্ষপথে তাকে স্থাপন করা হয়, আর কৃত্রিম উপগ্রহের যে ব্যবহার ও গুরুত্ব সেটা নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তারপরে আমরা এই অধ্যায়ের শেষে কিছু আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি যেগুলো বোর্ডে লিখে রাখছি এর বাইরেও অনেক কিছু তোমাদেরকে বলা হবে, তোমরা সেগুলো খাতায় তুলে নিবা। আমি বলার সাথে সাথে সেগুলো সুন্দর করে নোট ডাউন করো। আর অবশ্যই ক্লাস শেষে তোমরা তার একটা ছবি কমেন্টসে আমাকে দেখাও, যাতে কোথাও কোনো জায়গায় ভুল হলে আমি তোমাদের সেটা বলে দিতে পারি। নিশ্চয়ই তোমরা এই ক্লাসটা অনেক উপভোগ করতেছো। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদেরকে হয়তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন প্রশ্ন হতে পারে। তোমাদের কাছে যদি কোনো প্রকার গাইড বই থাকে তাহলে সেখান থেকেও তোমরা সে ধারণাটা নিশ্চয়ই পেয়ে যাবা। তারপরেও আমি তোমাদেরকে একটা ক্লাসে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা পেন্সিল, কম্পাস, ইরেজার এগুলো নিয়ে রেডি থাকো। আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি তোমরা সেভাবে ছবি এঁকে যেগুলো লিখতে বলতেছি সেগুলো লিখে ফেলবা। আশা করতেছি যে তোমাদের পড়ার বইতে যে তথ্যগুলো আছে তার থেকে অধিক তথ্য সম্বলিত কিছু জিনিস আজকে তোমাদের সাথে আলোচনা করব। পরবর্তী ক্লাসে উপর ক্লাসে তোমাদের এগুলো সহায়ক হবে। এখন অনেক কিছু হয়তো বুঝবা না, কিন্তু তোমাদের জ্ঞানের পরিধিটাকে বিস্তৃত করার জন্যই আজকে একটু আমি অন্য বিষয় নিয়ে যাব আলোচনায়। তোমরা বইটা রিডিং করবে অবশ্যই। সেখানে অবজেক্টিভ টাইপ যে কোশ্চিনগুলো হতে পারে সেই কোশ্চিনের প্যাটার্নটা তোমরা জানো, এবং সেখানে যে প্রশ্নগুলো হতে পারে সম্ভাব্য সেগুলো অবশ্যই বইতে দাগিয়ে আন্ডারলাইন করে রাখবা, যেন তোমাদের পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন বা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় খুব সহজেই যেন তোমরা প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। আমরা আজকে পার্ট 5-এ কৃত্রিম উপগ্রহের কক্ষপথ এটা নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। বইটা রিডিং করবা, আমার ক্লাসটা দেখবা। আশা করতেছি যে তোমাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আমরা দেখো একটা বৃত্ত আঁকতেছি, গোল বৃত্ত, এটাকে আমরা পৃথিবী নির্দেশ করতেছি। তোমরা জানো যে পৃথিবী এরকম গোল হয় না, একটু ডিম্বাকৃতির হয়, কমলা লেবুর মতো। তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিছুটা চাপা। তোমরা চাইলে সেভাবে আঁকতে পারো, এমন কোনো সমস্যা হবে না। আমরা জাস্ট বোঝার স্বার্থে পৃথিবীটাকে আঁকতেছে একটা গোল বৃত্ত। তোমরা কম্পাস দিয়ে একটা বড় করে বৃত্ত আঁকো এবং সেটাকে পৃথিবী হিসেবে চিহ্নিত করো। তোমাদের সময় দেওয়া হবে, যথেষ্ট সময় দেওয়া হবে। আমরা এইটুকু আলোচনা আজকে করতে যতটুকু সময় লাগে পুরো সময়টুকুই নেব। তোমরা আস্তে আস্তে তুলো। দেখো পৃথিবীটা একটা গোল বৃত্ত আঁকতেছি আমরা। এরপরে আমরা এখানে চলে আসছি, সেখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ আঁকা হয়েছে। সেই কৃত্রিম উপগ্রহটা আমরা টেলিভিশনের অনেক জায়গায় দেখে থাকি। কৃত্রিম উপগ্রহের কিছু ছবি, তারই একটা নমুনা ছবি আঁকতেছি। এটা যে এরকমই হতে হবে এরকম কোনো কথা নাই, বিভিন্ন আকৃতির হতে পারে। সেটা প্রয়োজন অনুযায়ী সেটা তৈরি করে বিজ্ঞানীরা যে আমি কোন কাজের জন্য কোন ধরনের ব্যবহার করব। তবে সাধারণত একটা কৃত্রিম উপগ্রহের একটা যান্ত্রিক পার্ট থাকবে, আর সেই যন্ত্রটাকে পরিচালনা করার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের বিদ্যুৎ সরবরাহ বা পাওয়ার সংযোগ লাগবে, কিন্তু আকাশের উপরে কোথায় বিদ্যুৎ সংযোগ পাবো, সেজন্য আমাদের সোলার প্যানেল যুক্ত করে দেওয়া হয়েছে। আর আমরা এই পাশে দুইটা চারটা উইংস লাগিয়ে দিয়েছি। এই উইংসগুলো আসলে এক প্রকার সোলার প্যানেল। সেখানে সূর্যের আলো এসে পড়লে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা এই সম্পর্কে জানো না, কিন্তু সোলার সেল বা সোলার প্যানেল আমরা রাস্তায় অনেক দেখেছি, বা প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ যায়নি সেখানে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই বিষয়টা তোমরা মোটামুটি জানো। তাহলে পরবর্তী ক্লাসে বা
উপর ক্লাসে আসলে কিভাবে বিদ্যুৎ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত তখন জানাবো। তাহলে এরকম একটা সোলার প্যানেল সম্বলিত কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকতেছি। সেই বৃত্তটাকে আমি ডট রেখা দ্বারা দেখাচ্ছি। তোমরা একটা বৃত্ত আঁকবা, তার মাঝে ইরেজার দিয়ে মুছে দাও, তাহলে এরকম ডট ডট লাইন হবে। অর্থাৎ এটা কোনো সলিড বস্তু না, কিন্তু এই কৃত্রিম উপগ্রহটা এই পথে মুভ করতেছে, এটাকে নির্দেশ করতেছে। ফলে এটাকে আমরা নামকরণ করতেছি কক্ষপথ। তাহলে কক্ষপথ হচ্ছে যে পথে কৃত্রিম উপগ্রহটা পরিভ্রমণ করবে, পৃথিবীকে প্রদক্ষিণ করবে, সেই পথটার নামই হচ্ছে কক্ষপথ। নিশ্চয়ই তোমরা এটা এঁকে ফেলেছ। এরপরে দেখো আরেকটা কক্ষপথ আঁকা আছে, যেটা কিনা এরকম ডিম্বাকৃতির। তাহলে কক্ষপথ যে সবসময় বৃত্তাকার হবে এইটা কিন্তু না, এইটা কক্ষপথের আকৃতিটা উপবৃত্তাকারও হতে পারে, এটাকে বলা হয় উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে আমি এই পথে একটা কৃত্রিম উপগ্রহকে ঘুরবে, এই পথে আরেকটা কৃত্রিম উপগ্রহ ঘুরবে, আরো যদি অন্য কক্ষপথ আঁকি, তাহলে সেই কক্ষপথেও যদি আমি একটা কৃত্রিম উপগ্রহকে ঘোরাতে চাই তাহলেও পারবো। তাহলে আমার পৃথিবীকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহের সংখ্যা এখন প্রায় ৫,০০০ থেকে ১০,০০০-এর সংখ্যার কাছাকাছি। এতগুলো কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীকে পরিভ্রমণ করে ঘুরতেছে, তখন আমার বৈজ্ঞানিক হিসাব কিতাবের দরকার আছে কিনা, যে একটা কৃত্রিম উপগ্রহ আরেকটা কৃত্রিম উপগ্রহের সাথে সংঘর্ষ হতে পারে, একই পথে থাকলে চলাচলে অসুবিধা হতে পারে। সেই বিবেচনায় ভিন্ন ভিন্ন কক্ষপথে তাকে পরিভ্রমণ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে স্যার এরকম বৃত্তাকার পথ আর এরকম উপবৃত্তাকার পথ কিভাবে হবে? এইটা নির্ভর করবে, আমি তোমাদেরকে গত ক্লাসে বলতেছিলাম, একটা কৃত্রিম উপগ্রহ ঘোরার জন্য আমার প্রয়োজন হচ্ছে মহাকর্ষ বলের ধারণা। এই মহাকর্ষ বলের ধারণা নিয়ে আমরা কৃত্রিম উপগ্রহটাকে এখানে স্থাপন করতেছি। এই জায়গাটা পুরোটাই ফাঁকা, শূন্য। এখন আমরা যদি কোনো কিছুকে এই জায়গায় রেখে দেই, তাহলে ছেড়ে দিলেই এটা নিচে পড়ে যাবে। আমাদের এটা পড়তেছে না, এটা এখানে থেকেই সবসময় প্রদক্ষিণ করতেছে। আমরা যদি একটা সুতায় কোনো বস্তুকে বেঁধে ঘুরাতে থাকি, তাহলে নয় সুতার টানে সে ওখানে ঘুরতে পারে। এই জায়গায় আমার কৃত্রিম উপগ্রহ আর পৃথিবীর মধ্যে এরকম কোনো সুতা দিয়েও সংযোগ করা নাই, কিন্তু এখানে সুতা আছে, সেটা হলো মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে আমরা এখানে সুতার সাহায্যে যেমন বস্তুটাকে ঘোরানো যায়, এই বস্তুটাকেও ঠিক সেভাবে আমরা ঘোরাবো। আর এই কক্ষপথটা গোল হবে না উপবৃত্তাকার হবে, সেটা নির্ভর করবে কৃত্রিম উপগ্রহটা কত জোরে ঘুরতেছে তার উপরে। যত বেশি জোরে ঘুরবে, তখন কক্ষপথটা বৃত্তাকার থেকে উপবৃত্তাকার কক্ষপথের দিকে যেতে থাকবে, বা এর পথটা আরো বড় হবে বা ছোট হবে, সেটা নির্ভর করবে। অনেকগুলো বিষয় আছে, তোমরা আপাতত বুঝে রাখো যে পৃথিবীকে প্রদক্ষিণকারী ভিন্ন ভিন্ন কক্ষপথে যে কৃত্রিম উপগ্রহ ঘুরতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এতক্ষণে তোমরা এঁকে ফেলেছ। আমরা তাহলে এটাকেও একটা কক্ষপথ হিসেবে চিহ্নিত করতেছি। লেখাগুলো অনেক ছোটভাবে লিখতে হয়েছে, কারণ বোর্ডের জায়গার স্বল্পতার কারণে। তাহলে এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, আমরা দুইটা চিহ্নিত করলাম। এখন কৃত্রিম উপগ্রহ যে পৃথিবীকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে, সেটা কি সূত্রের সাহায্যে? আমি বারবার বলতেছিলাম যে মহাকর্ষ বলের সূত্রের সাহায্যে। সেটা কোথায়, কিভাবে? সেই জন্য আমরা এখানে লিখতেছি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের, এখানে লেখা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো, F সমান G m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। সেটাকে একটু মডিফাইড রূপ হিসেবে আমরা লিখতেছি F নিচে ছোট করে G। এই জিটা বোঝানো হচ্ছে যে মহাকর্ষ বল, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই জিটা তোমরা জানো, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এরপরে m1 m2 না লিখে আমি লিখতেছি m e, m এর নিচে ছোট করে ই লেখো, ক্যাপিটাল লেটার M লেখো, ছোট করে ই লেখো,
তারপর এটা এম এর নিচে ছোট করে এক্স লেখো। তার মানে এখানে এম ই দ্বারা নির্দেশ করতেছে। তোমরা ডান পাশে লিখতে চাইলে লিখে ফেলো যে এম ই সমান দাগ দিয়ে লেখো পৃথিবীর ভর। তাহলে m1 m2 এর জায়গায় দুইটা বস্তুর ভরের মধ্যে একটা ভর হচ্ছে পৃথিবীর ভর, সেটা হচ্ছে me। আর mx ছোট করে যেটা নিচে লিখতেছি সেটা লেখো যে গ্রহের ভর। x লিখলাম কেন? কারণ এই গ্রহটা বা কৃত্রিম উপগ্রহটা আমার ভিন্ন ভিন্ন নামে হতে পারে, ভিন্ন ভিন্ন গ্রহ বা ভিন্ন ভিন্ন কক্ষপথে থাকতে পারে, ফলে তখন আমরা সেটাকে অন্য কোনো নাম দেব, কিন্তু আপাতত আমরা mx দ্বারা কৃত্রিম উপগ্রহের ভর এটা লিখব। এবার দুইটা বস্তুর মধ্যে দূরত্ব, মানে দুইটা বস্তু হচ্ছে একটা পৃথিবী একটা কৃত্রিম উপগ্রহ, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়? ডি স্কয়ার দ্বারা। সেই ডি না লিখে আমরা লিখতেছি কি দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে এই দূরত্বটা ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, আর এই জায়গা থেকে এই উচ্চতাটা এটাকে বলতেছি এইচ। সেই কারণে আমরা আর প্লাস এইচ উপরে স্কয়ার লিখতেছি। তাহলে মহাকর্ষ বল এফ স্মল লেটারের ছোট জি, এই জি এর কোনো মান বসবে না, এটা জাস্ট পরিচয় নির্দেশ করতেছে। গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, এটা ক্যাপিটাল জি, এটা মহাকর্ষীয় ধ্রুবক। এম ই এটা হলো পৃথিবীর ভর, এম এক্স এটা হলো কৃত্রিম উপগ্রহের ভর। আর দূরত্বের স্কয়ারটাকে আমরা ভেঙে লিখতেছি, দূরত্ব দুই ভাগে লিখতেছি, একটা হলো পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ, স্মল লেটার এইচ লিখতেছি, ওটার উপর স্কয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। নিশ্চয়ই এটুকু তুলতে কারো কোথাও সমস্যা হওয়ার কথা না। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে এরপর আমরা চলে যাচ্ছি কেন্দ্র বিমুখী বল। এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো, তার আগে আমরা সমীকরণটা আগে লিখে রাখি। এফ এর নিচে ছোট করে সি লাগবে, অর্থাৎ এই সি এর কোনো মানে নাই, এই সিটার দ্বারা বোঝানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্র বিমুখী বল, এটাকে সেন্ট্রাল ফোর্স বলতেছি। এটা সমান সমীকরণ লিখতেছি এম এর নিচে ছোট করে এক্স, এটা কি কৃত্রিম উপগ্রহের ভর, ভি এর উপরে স্কয়ার লিখতেছি, এটা হলো সেই কৃত্রিম উপগ্রহ যে বেগে ঘুরতেছে সেই বেগ, তার বর্গ। নিচে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আর প্লাস এইচ, এটার উপরে কিন্তু স্কয়ার নাই। তাহলে এই পর্যন্ত আমরা কেন্দ্র বিমুখী বলের সমীকরণ লিখলাম। আবার বলতেছি এফ নিচে ছোট করে সি, সি এর কোনো মান বসবে না, এটা কেন্দ্র বিমুখী বল। এম নিচে ছোট করে এক্স, এই এক্স এর কোনো মান বসবে না, এটা জাস্ট কৃত্রিম উপগ্রহের ভর গোটাটাকে নির্দেশ করতেছে। এই ক্যাপিটাল ভি এর উপর স্কয়ার, এটা কৃত্রিম উপগ্রহের বেগ নির্দেশ করতেছে, আর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ, আর প্লাস এইচ। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। তাহলে আমরা কেন্দ্র বিমুখী বল নিয়ে কথা বলতেছিলাম। সেই কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে, আমি আবার বলতেছি, তোমাদেরকে বলা হয়েছে যে একটা বস্তুকে যখন সুতায় বেঁধে ঘোরানো হয়, তখন কোনো কারণে যদি সুতাটা তুমি ছিঁড়ে দাও বা কেটে যায়, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? তুমি যেদিকে ধরে টানতেছো, বস্তুটাকে ঘোরাচ্ছ, তার বাইরের দিকে ছুটে যাবে। তাহলে সে সব সময়ের জন্য কেন্দ্রের বাইরের দিকে ছুটে যেতে চায়, এই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই বলের দিকটা কি? যে তুমি যেদিকে সুতা ধরে আসছো তার বিপরীত দিকে। কেন্দ্রমুখী বল, মহাকর্ষ বলটা হচ্ছে সুতা, অর্থাৎ তোমার হাতের দিকে সেই বলটা কাজ করতেছে, আর বস্তুটা সবসময় তার বিপরীত দিকে ছুটে যেতে চায়। ফলে দুইটা বল যখন সমান এবং বিপরীত হয়, তখনই সে ওইখানে স্থির থেকে তার চারিদিকে কক্ষপথে সে ঘুরতে থাকে। তাহলে কৃত্রিম উপগ্রহের বেলায় ঠিক একইভাবে পৃথিবী তাকে টানতেছে এই দিকে, ভেতরের দিকে, এটা হলো মহাকর্ষ বল। আর কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে সে সবসময় বাইরের দিকে ছুটে যেতে চায়, বাইরের দিকে।
দুইটা বলের প্রকৃতি বিপরীতমুখী হয়, সে সব সময়ের জন্য এই অবস্থানে থেকে তার চারিদিকে পরিভ্রমণ করবে, না নিচে পড়ে যাবে না বাইরে চলে যাবে। তাহলে শর্ত হচ্ছে মহাকর্ষ বল আর কেন্দ্রবিমুখী বল দুটা সমান হতে হবে, তার মানে মান সমান হতে হবে। আর বলের প্রকৃতি আমরা জানি যে পরস্পর বিপরীত, সেই কারণে লব্ধি বল কত হবে? কৃত্রিম উপগ্রহের উপর লব্ধি বলের পরিমাণটা হবে 0। তাহলে আমরা মান বিবেচনায় মহাকর্ষ বল শর্ত মতে লিখতেছি মহাকর্ষ বল সমান কেন্দ্রবিমুখী বল। তাহলে এই দুই সমীকরণে এফ জি এর জায়গায় যদি আমরা এই সমীকরণে বাম পাশে এটা বসাই আর এফ সি এর জায়গায় ডান পাশে যদি আমরা এইটা বসাই দেই, এরপরে ডানে বামে সমাধান করে আমরা কি পেতে পারি সেটা লিখতেছি যে 1 ও 2 নং সমীকরণ হতে কৃত্রিম উপগ্রহের বেগ, মানে একটা কৃত্রিম উপগ্রহ কত বেগে পৃথিবীকে পরিভ্রমণ করবে সেটা বের করা যাবে। উচ্চতা, অর্থাৎ আমি পৃথিবী থেকে একটা 10 কিলোমিটার, একটা 20 কিলোমিটার, একটা 25 কিলোমিটার উচ্চতায় তিনটা একই লাইনে স্থাপন করতে চাইলে তাও পারবো। তাহলে উচ্চতা ভিন্ন ভিন্ন হলে একটার সাথে একটা সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফলে আমি উচ্চতাটা চাইলে নির্বাচন করে দিতে পারি যে আমি কত উচ্চতায় রেখে পৃথিবীকে পরিভ্রমণ করাবো। পর্যায়কাল, তাহলে আমি আবারও গত দিনের ক্লাসের কথাটা মনে করে দেই যে আমরা জানি যে একটা বস্তু যে জায়গা থেকে ঘুরতে শুরু করতেছে সেই জায়গায় যদি আবার ফিরে আসে তাহলে এটাকে বলা হয় পর্যায়কাল। ঠিক একইভাবে একটা কৃত্রিম উপগ্রহকে যেখান থেকে ঘোরানো হলো সেই জায়গায় আবার ফিরে আসতে তার যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতা হলে এই পর্যায়কালের পরিমাণটাও ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ কেউ অনেক দূর দিয়ে ঘুরে আসবে, কেউ অনেক কাছে দিয়ে ঘুরে আসবে। যে কাছে দিয়ে ঘুরে আসবে আর যে দূরে দিয়ে ঘুরে আসবে দুজনের জন্য সময় কি এক লাগবে? নিশ্চয়ই না, দুজনের সময় ভিন্ন হবে। তোমরা বইতে পড়লে দেখবা যে ভূস্থির উপগ্রহ এই সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে একবার পরিভ্রমণ করতে 24 ঘন্টা সময় নেয় তাহলে ওই কৃত্রিম উপগ্রহকে বলা হচ্ছে ভূস্থির উপগ্রহ। ঠিক সেরকমই কিছু কিছু কৃত্রিম উপগ্রহ চাইবে বা দরকার হতে পারে আমার 6 ঘন্টায় পৃথিবীকে যেন পরিভ্রমণ করে, কোনো কোনো কৃত্রিম উপগ্রহ যেন 1 বছরে পরিভ্রমণ করে, এরকম ভাবে স্থাপন করতে হতে পারে। কোনো কোনোটা 6 মাসে বা একবার পরিভ্রমণ করবে। তাহলে সেই ধরনের হিসাব কিতাবের জন্য আমরা এটাকে বলতেছি পর্যায়কাল নির্ণয় করা হয়। তাহলে এই দুইটা সমীকরণে আমরা কি কি পেতে পারি? কৃত্রিম উপগ্রহকে কত বেগে ঘোরাবো, কৃত্রিম উপগ্রহকে কত উচ্চতায় রাখবো, অথবা পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে ওই কৃত্রিম উপগ্রহটার কত সময় লাগবে। এই তিনটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারি। তোমাদেরকে এগুলো কিছুই করতে হবে না, জাস্ট তোমরা শুধুমাত্র জানলা যে একটা কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করে, ওই বিজ্ঞানীরা কিভাবে এটাকে ব্যবহার করে তার একটা ধারণা দেওয়া হচ্ছে। এই সমীকরণগুলো তোমাদের জ্ঞানের পরিধিকে একটু চিন্তা বাড়িয়ে দেবে, এগুলো তোমার পরীক্ষার জন্য লাগবে না। অতএব এই প্রশ্নর সাথে এরকম কোনো সমীকরণ তোমাদেরকে আপাতত দিতে হবে না। তবে অবজেক্টিভের কোশ্চিনে তোমাদেরকে হয়তো একটা জানতে চাইতে পারি যে পৃথিবী আর কৃত্রিম উপগ্রহ একটার সাথে একটা কিভাবে ঘুরতেছে বা পড়ে যাচ্ছে না কেন, তখন তোমাকে হয়তো আনসার দিতে হতে পারে যে মহাকর্ষ বল আর কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান আর বিপরীতমুখী হওয়ায় সে পড়ে যাচ্ছে না। এই শর্তকে মেনে কৃত্রিম উপগ্রহকে স্থাপন করা হয়, যেটা আমরা প্রশ্ন অনুযায়ী বুঝতে পারবো। তাহলে আপাতত এগুলো আমরা জানলাম যে এই দুইটা সমীকরণ থেকে মূলত আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ, উচ্চতা, পর্যায়কাল এগুলো নির্ণয় করা যাবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই সেটা আমাকে প্রশ্ন করো, আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে আসতেছে আমরা পাঠ 6 এবং 7 কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। তোমরা এখন এই অবস্থায় এসে তোমাদেরকে আমার হয়তো বলার দরকার হবে না যে কৃত্রিম উপগ্রহের ব্যবহার আর গুরুত্বটা কি। তোমরা জন্মের পর থেকেই হাতে মোবাইল, ক্যামেরা,
ল্যাপটপ এগুলো দেখতেছো, ইন্টারনেট দেখতেছো, তাহলে এই যে এতগুলো যে বিজ্ঞানের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি তার পেছনে এই কৃত্রিম উপগ্রহের অবদান অনস্বীকার্য। আগেও ছিল, তখন এত বেশি কৃত্রিম উপগ্রহের ব্যবহার ছিল না বা এত বহুল প্রচলিত ছিল না, সকল দেশের পক্ষে এটা ব্যবহার করাও সম্ভব ছিল না। তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি চাইলেই যে কোনো কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে পারবো না। এর জন্য একটা আন্তর্জাতিক সংগঠন আছে, তাদের একটা অনুমতি নিতে হয়। এরপরে এই কৃত্রিম উপগ্রহকে স্থাপন করতে অনেক টাকার ব্যাপার, ফলে সকল দেশের পক্ষে এটা সম্ভব না। আবার শুধুমাত্র স্থাপন করলেই হবে না, এটা ব্যবহার বা প্রয়োগটাও তোমাকে জানতে হবে। আমরা এখানে কৃত্রিম উপগ্রহ, এখানে পৃথিবী, ফলে এর সাথে যোগাযোগ রক্ষা করতে হবে আমাকে। এই যে বিষয়গুলো আমরা এখন করতে পারতেছি শুধুমাত্র কৃত্রিম উপগ্রহ এত বেশি ব্যবহার করতে পারার কারণে। তার জন্য প্রথমত আমরা বলবো যে মহাকর্ষ বলটা আমাদের আশীর্বাদ স্বরূপ। এই মহাকর্ষ বলের ধারণা যদি আমরা না পেতাম, তাহলে বিজ্ঞানের এত ধারণা বা এত সুযোগ সুবিধা আমরা পেতাম না। এখন কাজের পরিধির কারণে আমরা কৃত্রিম উপগ্রহকে কি কি ভাবে ব্যবহার করি, সেটার জন্য আমরা এখানে জাস্ট পয়েন্ট আকারে লিখতেছি। একটা হচ্ছে যোগাযোগ উপগ্রহ। যোগাযোগ উপগ্রহ বলতে আমরা এখানে মোবাইল কমিউনিকেশন বলতে পারি, ইন্টারনেট সংযোগ বলতে পারি। তাহলে এই যে যোগাযোগ প্রযুক্তির জন্য আমার কৃত্রিম উপগ্রহ দরকার আছে, অথবা রেডিও বলতে পারি, টেলিভিশন বলতে পারি। তাহলে এগুলো কিন্তু যোগাযোগের মাধ্যম। একই সাথে একই সময়ে অন্য দেশে খেলা হচ্ছে, সেটা আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি। তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ এই যোগাযোগ উপগ্রহটা আমার কাজে লাগতেছে। এরপরে আসতেছে আবহাওয়া উপগ্রহ। তাহলে আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি বিস্তার বিশ্লেষণ করতেছে আমাদের আবহাওয়া অধিদপ্তর, আমাদের আগারগাঁতে আছে। সেখানে তারা প্রতিনিয়ত, তোমরা বুঝতে পারতেছো যে আবহাওয়া উপগ্রহটা আমাদের কি কাজে লাগবে। তাহলে আবহাওয়া উপগ্রহটার পরে আসতেছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, অর্থাৎ পৃথিবীকে পরিভ্রমণ করতেছে কিছু উপগ্রহ, যারা কিনা পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তের ছবি তুলে আমাদেরকে সাহায্য করতেছে যে পৃথিবীর কোথায় কি অবস্থিত। পৃথিবীর সকল জায়গায় আমরা যেতে পারি না, ফলে এই কৃত্রিম উপগ্রহ আমাদেরকে সেই কাজটা করে দিচ্ছে। পৃথিবীর কোথাও পাহাড়, কোথাও অরণ্য, কোথাও সমুদ্র আছে, তাহলে সেই পথের ছবিগুলো তুলে আমরা সামগ্রিকভাবে পৃথিবীর চিত্রটা বুঝতে পারি। আর যে জায়গায় মানুষের যাওয়া সম্ভব না, সেখানে এই পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে সেই জায়গার কোনো জীব বৈচিত্র্য বা তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে সেটা অবশ্যই সেখান থেকে আমরা বিচার বিশ্লেষণ করে বলতে পারবো। এরপরে আসতেছি আমরা সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। তাহলে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ কি? আমরা বলতে পারি যে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ তাদের পার্শ্ববর্তী দেশ বা যাদের সাথে তাদের বৈরিতা বা কোনো অর্থনৈতিক সমস্যা আছে, তারা তাদের দেশ সম্পর্কে কি চিন্তা চেতনা বা কি চিন্তা ভাবনা করতেছে সেই সম্পর্কে গোপন যোগাযোগ করার জন্য সামরিক বা গোয়েন্দা উপগ্রহ স্থাপন করে থাকে। মনে করো যে আমার সীমান্তবর্তী এলাকায় আমার সীমান্ত রক্ষী আছে, এরপরেও যদি অন্য কোনো দেশ তার দেশের ভেতর দিয়ে আমার দেশে আসার চেষ্টা করে অথবা আমার দেশকে আক্রমণ করার চেষ্টা করে বা পদক্ষেপ নেয়, তাহলেও আমি সামরিক গোয়েন্দা উপগ্রহের ছবি বিচার বিশ্লেষণ করে বলতে পারবো এবং সেই ক্ষেত্রে আমি প্রতিরোধ ব্যবস্থাটা নিতে চাইলে নিতে পারবো। এরপরে আসতেছে নৌ পরিবহন উপগ্রহ। তাহলে সমুদ্র পথে যে জাহাজগুলো চলাচল করে, তারা কিন্তু এই বিশাল সমুদ্রের মাঝখানে কোথায় অবস্থান করতেছে সেটাও আমার জানা দরকার। ফলে একটা নৌকা বা জাহাজ যাত্রা শুরু করার 6 দিন বা 7 দিন পরে তার অবস্থানটা এখন কোথায়, কোন জায়গায় সে অবস্থান করতেছে, সেটাও যদি আমি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে নৌ পরিবহন উপগ্রহ এটা আমাকে সহায়ক হিসেবে কাজ করবে। আগের দিনে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, ফলে মাঝে মধ্যেই কোনো কোনো জাহাজ
তার দিক বা পথ হারিয়ে যেত, আর কোনোদিনই ফিরে আসার সম্ভাবনা ছিল না। ফলে নাবিক সহ মালামাল সহ অনেক কিছুই হারিয়ে যায় গেছে। কিন্তু বর্তমানে এই উপগ্রহের মাধ্যমে আমরা একটা জাহাজকে ট্র্যাকিং করতে পারি, অথবা আমার যদি বিমান কোথাও যেতে যেতে হারিয়ে যায়, তাহলে সে কোথায় কোন অবস্থানে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত তার ছবিও আমরা উপগ্রহের চিত্র থেকে বিচার বিশ্লেষণ করে বলতে চাইলে বলতে পারি। এরপর আসতেছি জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। তাহলে জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহটা তোমরা বুঝতে পারতেছ যে মহাকাশের আর কোথাও পৃথিবীর ন্যায় অন্য কোনো গ্রহ বা উপগ্রহ আছে কিনা, অথবা দূরে কত দূর পর্যন্ত ছায়াপথের বিস্তৃতি, এই যে গবেষণাগুলো, এই গবেষণার বিষয়গুলোকে সহায়ক হিসেবে জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ আমার সাহায্য করে থাকে। বিজ্ঞানীরা তাদের সমীকরণ এবং এই উপগ্রহের মাধ্যমে পাওয়া তথ্য বিচার বিশ্লেষণ করে কোনো একটা অবস্থানে বা কোনো একটা গ্রহ বা কোনো একটা উপগ্রহ অথবা কোনো একটা নক্ষত্রের ছায়াপথে অবস্থিত সে সম্পর্কে অভিমত দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কৃত্রিম উপগ্রহটা এবং কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও এর গুরুত্ব কতটুকু সেটা আমরা বুঝলাম। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তোমরা সবাই সুন্দর মতো তুলে নাও। কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দাও। তোমাদের ছবি তুলে আমাকে কমেন্টসে আপলোড করো, সেখানে কোথাও কোনো ভুল হলে আমি সেটা দেখে দিতে পারবো। আগামী ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।